ভর্তি পরীক্ষায় বাংলা প্রথম পত্রের জন্য কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, আর আমরা কিভাবে বাংলা প্রথম পত্র পড়াই সেই পদ্ধতি সম্পর্কে আজকে কথা বলবো। আজকের ক্লাসটি যদি তোমরা ধৈর্য ধরে দেখো তাহলে বিশ্ববিদ্যালয়ে বাংলা প্রথম পত্র কতটা গুরুত্বপূর্ণ, কোথা থেকে প্রশ্ন আসে, কতটা প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলো কিভাবে আমরা পারবো, কোন পদ্ধতিতে পারবো, আজকের ক্লাসে শুরু থেকে আমরা সেটাই আলাপ করব। এই একটি ক্লাস ভালো করে দেখলে তোমরা বাংলা প্রথম পত্রের প্রশ্ন প্যাটার্ন, প্রশ্ন উত্তর পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একজন শিক্ষার্থীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা যথার্থ আসন নিশ্চিত করা, ভালো কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়। সেজন্য বাংলা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা বিষয়টি কোথা থেকে পড়তে হবে, কি পড়তে হবে, কতটা পড়তে হবে। আমরা আসলে পড়াশোনার পিছনে অনেক সময় দিই, কিন্তু আসলে প্রকৃতপক্ষে জানি না যে কিভাবে পড়তে হবে, কোন অধ্যায়টা বেশি পড়তে হবে, প্রশ্নের ম্যাপিংটা কীরকম, প্রশ্ন কতটা কোথা থেকে আসে। তাই তো একই বিষয় ঘুরে ফিরে বারবার পড়ি, বিভিন্ন কোম্পানির বই বারবার পড়ি। আজকের ক্লাসটি যদি তুমি ঠিকভাবে দেখো তাহলে আমার মনে হয় না যে আমাদের ক্লাসের বাইরে, আমাদের গাইডলাইনের বাইরে তোমার অতিরিক্ত কোনো বিষয়ের প্রতি দৃষ্টি দেওয়ার দরকার আছে। তো চলো আমরা দেখি যে আজকে আমরা আমরা কিভাবে পড়াবো সেই বিষয়টা সম্পর্কে তোমাদের ধারণা দিই। যে চলো আমরা কিভাবে পড়ি। ধরো যৌবনের গান প্রবন্ধ, তো রিটেন, তারপর হচ্ছে এমসিকিউ, এই বিষয়গুলো বাংলা থেকে কিভাবে আসে, আর অনুচ্ছেদ অনুচ্ছেদ তোমরা কিভাবে পড়বে। একটা অনুচ্ছেদ ধরলাম, এই অনুচ্ছেদটা তুমি শুধু পড়ে গেলাম, এই অনুচ্ছেদ থেকে প্রশ্ন কিভাবে আসে, বিগত বছর কিভাবে এসেছে, এই প্রশ্নের সঙ্গে ব্যাকরণের কতটা সম্পর্ক আছে, ব্যাকরণ কতটা গুরুত্বপূর্ণ বাংলা ফার্স্ট পার্টের ক্ষেত্রে, এই বিষয়গুলো সব কিছু মিলেই আমরা কাজ করব। তো বাংলা প্রথম পত্র কিসের জন্য গুরুত্বপূর্ণ? এমসিকিউ এবং রিটেন। আমরা দেখেছি, ধরো এমসিকিউগুলো তো আমি এখন বলেই যাব, রিটেনগুলো সম্পর্কেও বলে যাব। গত 2-1 বছর ধরেই আমরা দেখছি অর্ধাঙ্গী প্রবন্ধ, যৌবনের গান প্রবন্ধ, সাহিত্যে খেলা প্রবন্ধ, এগুলো থেকে রিটেন প্রশ্ন আসছে। কখনো কখনো রেইনকোট গল্প থেকে রিটেন প্রশ্ন আসছে এবং কবিতার কোনো একটি অংশ তুলে দিয়ে সেখান থেকেও আমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে, প্রতিশব্দ জিজ্ঞেস করা হচ্ছে, সেখানে ব্যাকরণের কী টার্ম ব্যবহৃত হয়েছে সেগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। সেকেন্ড পেপারের কিছু জায়গা থেকেও রিটেন প্রশ্ন আসে, সেইগুলো কেমন কিভাবে আসে এগুলো পর্যায়ক্রমে ধারাবাহিক আলোচনা চলবে। তো আজকে চলো আমরা দেখি বাংলা প্রথম পত্র আমরা কিভাবে পড়লে মোটামুটি আমাদের সবই কমপ্লিট হয়ে যাবে, সেই বিষয়গুলো দেখি। প্রথম পত্র থেকে কি পড়তে হয়? প্রথম পত্র থেকে কি পড়তে হয়, কোথা থেকে প্রশ্ন আসে? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টেক্সট বই। টেক্সট বই বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ নিয়ে তোমাদের খুব বেশি ঘাবড়ানোর প্রয়োজন নেই। বাংলা প্রথম পত্র খুব মনোযোগ দিতে হবে, বাংলা প্রথম পত্র খুব মনোযোগ দিবে। বাংলা প্রথম পত্রে যদি মনোযোগ দাও তোমরা, তাহলে দেখা যাবে যে প্রশ্ন পাড়তে খুব বেশি সমস্যা, পেরে যাবে তুমি, প্রশ্ন উত্তর দিতে খুব বেশি সমস্যা হচ্ছে না। তো প্রথমে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কবি পরিচিতি, কবি ও লেখক পরিচিতি যেটা আছে। তো কবি ও লেখক পরিচিতিতে তো অনেক তথ্য থাকে, সেখান থেকে কোন তথ্য কিভাবে পড়ব সেটা। মূল ভাব ও পাঠ পরিচিতি, এটার বিষয়ে দেখতে হবে। মূল পাঠ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পরীক্ষায় আসবে, মূল পাঠ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পরীক্ষায় আসবে, সেই ক্ষেত্রে মূল পাঠ বুঝে বুঝে পড়তে হবে। গদ্যের প্রত্যেকটা লাইন, প্রবন্ধের প্রত্যেকটা লাইন, এই লাইনের মধ্যে শাব্দিক অর্থ কী বোঝাচ্ছে, এর অন্তর্নিহিত অর্থ কী বোঝাচ্ছে। যেমন ধরো যৌবনের গান প্রবন্ধ আমরা পড়ব, সেইখানে নজরুল ইসলাম শাব্দিক কী বলেছেন আর এর অন্তর্নিহিতভাবে এর ব্যাখ্যা কী রয়েছে, সেই সবগুলো দেখতে হবে। শব্দার্থ ও টিকা থেকে প্রশ্ন আসে। তো চলো এই বিষয়গুলো আমরা কিভাবে পড়ব, আমরা আমাদের এই অনলাইন কোর্সটিতে কিভাবে পড়াবো তার একটি নমুনা তোমাদের দেখাচ্ছি। তাহলে তুমি বুঝতে পারবা যে এই কোর্স থেকে তোমার কতটা এই কোর্সটা দরকার হচ্ছে। দেখো, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1899 সালে, দেখো এই যে এইখানে একটা জায়গা আমরা একটু ভিন্ন রঙের কালি করে দিয়েছি, তার মানেটা কি? এটা প্রশ্ন এসেছে, অনেকবারই এসেছে। 25 মে, এটার অনুযায়ী বাংলা সাল কত হবে সেই বাংলা সালটাও পরীক্ষায় এসেছে। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা চুরুলিয়া গ্রাম। এখন ছোটোবেলা থেকে চুরুলি গ্রাম এত শিখেছি, চুরুলি গ্রাম এত পড়েছি, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে তিনি নিচের কোন জেলায় জন্মগ্রহণ করেন। সেই ক্ষেত্রে এই বর্ধমান, পশ্চিমবঙ্গ, তো পশ্চিমবঙ্গ থাকবে, পশ্চিমবঙ্গ রাজ্য, এর জেলা কিন্তু বর্ধমান। তো ওইখানে অপশনে
পশ্চিমবঙ্গ ছিল, বর্ধমানও ছিল, চুরুলিয়াও ছিল, বাচ্চারা কিন্তু কনফিউজড হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোন তথ্যটা পড়ছি, কোন তথ্যটা আছে। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে বিগত বছরের প্রশ্নসমূহ খেয়াল করা, তাহলে তুমি আরও বেশি এক্সপার্ট হতে পারবে। ধরো তোমাকে 2-4 জন নির্দেশক যতটা ভালো নির্দেশনা দিতে পারবে, তার থেকে ভালো হচ্ছে তোমার বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। এটা যদি করতে পারো তাহলে দেখবা যে সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। পিতা ফকির আহমদ, মাতা জায়েদা খাতুন, খুব বেশি গুরুত্বপূর্ণ তথ্য না, তিনি ধারাবাহিকভাবে পড়াশোনা চালাতে পারেননি 1917 সালে। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। 1917 সালে 10ম শ্রেণীর ছাত্র থাকাকালীন তিনি সেনাবাহিনীতে যোগ দেন, সেখানেই তার প্রাতিষ্ঠানিক পড়াশোনার ইতি ঘটে। এই 17 সাল, এবং প্রশ্ন এসেছে তাহলে কত বছর বয়সে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। তো জন্ম যদি হয় 1899, এর সাথে তুমি 17 সাল যোগ করো, তাহলে ওখানে 1 বছর, এখানে 17 বছর, তাই তো? 8 বছর বয়সে তিনি যোগ দিয়েছেন। সরি। নজরুল প্রতিবাদ ও বিদ্রোহের কবি হিসেবে পরিচিত, তিনি বিপ্লবের কবি, সাম্যবাদ ও তারুণ্যের কবি। এইসব চেতনায় প্রকাশ কবিতার যেমন ঘটেছে তেমনি ঘটেছে প্রবন্ধেও, তাই তো? তাহলে দেখো, আমরা কিন্তু আজকে প্রবন্ধ নিয়ে আলাপ করব, কিন্তু এখানে নজরুলের কবি সত্তার পরিচয় কিন্তু এখানেও রয়েছে। তিনি প্রতিবাদের কবি, বিদ্রোহের কবি। এখন নজরুলের যেখানে আমরা জানি যে তার একটি কবিতা রয়েছে বিদ্রোহী কবি, সেখানে কিন্তু এই ইনফরমেশনগুলো নেই। তো পরীক্ষায় যখন আসে আমরা ওই জায়গায় ইনফরমেশনগুলো খুঁজে বেড়ালে কিন্তু ইনফরমেশনগুলো পাবো না। এবার দেখো, তার যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি তার প্রবন্ধ গ্রন্থ। এখান থেকে কি প্রশ্ন আসে? নিচের কোনটি নজরুলের প্রবন্ধ গ্রন্থ নয়? ধরো এখান থেকে যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি, এখান থেকে আমি যে কোনো একটা দুইটা দিব। দুর্দিনের যাত্রী, যুগবাণী, রাজবন্দির জবানবন্দি, আর এখান থেকে দিব ঝিলিমিলি। তখন বলবো নিচের কোনটি প্রবন্ধ গ্রন্থ নয়। তাহলে তুমি কি বুঝতে পারছো যে ওনার এই 4টি প্রবন্ধ গ্রন্থ তোমাকে মনে রাখতে হবে। আর একটা ব্যাপার বলে দিই, যে এই অনলাইনে এত বেশি টেকনিক তোমাকে শেখানো হবে, টেকনিক শিখতে শিখতে তুমি অসুস্থ হয়ে যাবা। সে বলবে, একটা গল্প বলবে, এই গল্পের মধ্যে নজরুলের সব গ্রন্থগুলো আছে, আর একটা গল্প বলবে তার মধ্যে রবীন্দ্রনাথের গ্রন্থগুলো সব আছে, ঠিক আছে? এই বড় আপা চিঠি লিখেছে, তাহলে বড় আপা চিঠি লিখেছে, এই বড় আপার চিঠির মধ্যে যে বর্ণগুলো আছে তার মধ্যে শরৎ সাহিত্যের সব কিছু আছে। এই জাতীয় বিষয়গুলোর মধ্যে তুমি ঢুকবা না। আমার দীর্ঘকালের অভিজ্ঞতা থেকে আমি তোমাকে বলছি, এই সব জ্ঞান সময়ের কালে কোনো কাজে লাগবে না। তুমি একদম ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা, তোমার যত সময় লাগুক, কোনো শর্টকাট ওয়েতে যাবে না। তুমি বলবা যে তার প্রবন্ধ গ্রন্থ যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি, এভাবে পড়তে থাকবা। যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি, এভাবে পড়ে মুখস্থ করে ফেলতে হবে। এবার তার ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, এই 3টা হচ্ছে তার কি গল্প গ্রন্থ। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। তাহলে বলবে নিচের কোনটি নজরুলের গল্প গ্রন্থ নয়? দেখা যাবে কি এই 3টার সাথে সাথে এই তোমার এই উপন্যাস থেকে একটা মাঝখানে ঢুকিয়ে দিবে, ঠিক আছে? আর নজরুল কিন্তু সাহিত্যিক হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষায়। তুমি বলতে পারো যে কোনো সাহিত্যিকের থেকে গুরুত্বপূর্ণ, সে যত ভাবের বড় সাহিত্যিক, নজরুল বাংলাদেশের জাতীয় কবি, তাই তো? সেই হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক। সেই আর তার লেখার পরিধিটা কম, সেই ক্ষেত্রে তোমার জন্য মুখস্থ করা সহজ। ব্যথার দান, রিক্তের বেদন এবং শিউলিমালা হচ্ছে তার কি গল্প গ্রন্থ, ছোট গল্প। আর উপন্যাস হচ্ছে বাঁধনহারা, কুহেলিকা এবং মৃত্যুক্ষুধা, এই 3টা। তো বলবে নিচের কোনটি নজরুলের উপন্যাস, নিজের কোনটি নজরুলের উপন্যাস নয়, নিচের কোনটি তার গল্প গ্রন্থ। তাহলে দেখা যাবে আমি 3টা উপন্যাসের নাম দিয়ে দিব, আর এখানে গল্প গ্রন্থ 3টা থেকে একটা দিয়ে দিব। এইভাবে প্রশ্ন আসবে। ঝিলিমিলি এবং আলেয়া হচ্ছে তার কি উল্লেখযোগ্য নাটক। বুলবুল ও চোখের চাতক তার বিখ্যাত গানের বই। ঝিঙে ফুল, এটা আসলে পরীক্ষায়, ঝিঙে ফুল বিখ্যাত শিশু সাহিত্য। তিনি ধূমকেতু, লাঙ্গল, দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক ছিলেন। একটা মনে করা দরকার, নজরুলের একটা বিদ্রোহী কবিতা আছে, বিদ্রোহী কবিতাটা প্রকাশিত হয়েছে সাপ্তাহিক বিজলি পত্রিকায়। তারা এখন প্রশ্ন কি দিয়েছে, নিচের কোন পত্রিকাটি নজরুল সম্পাদনা করেননি? তাহলে সম্পাদনা করেছেন ধূমকেতু, লাঙল এবং দৈনিক নবযুগ, এবং ওর সাথে দিয়ে দিয়েছে সাপ্তাহিক বিজলি। এখন বাচ্চারা ধূমকেতু কবিতা সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়েছে, এটা পড়তে 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 মুখস্থ করে ফেলেছে। তো ওইটাই মাথায় ক্লিক করছে, হ্যাঁ এটা তো নজরুলের পত্রিকার ভিতরে পড়েছি, তাহলে এর মধ্যেই নিশ্চয়ই কোনোটা হবে। কিন্তু না, ওই পত্রিকায় তার বিদ্রোহী কবিতা প্রকাশ হয়েছে, কিন্তু তিনি সম্পাদনা করেছেন এই 3টা পত্রিকা। তাহলে আমরা দেখলাম এই 3 3 3 এগুলো মনে রাখতে
রাখতে হবে, ঠিক আছে? এই 3টি হচ্ছে গল্পগ্রন্থ, 3টি হচ্ছে পত্রিকা, 3টি হচ্ছে উপন্যাস, আর 4টি হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। খুবই গুরুত্বপূর্ণ। পরের স্লাইডে দেখি নজরুলের 5টি গ্রন্থ ব্রিটিশ সরকার কর্তৃক ব্রিটিশ সরকার বাজে। এগুলো হচ্ছে যুগবাণী, বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা এবং চন্দ্রবিন্দু। খুবই গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে? যে নজরুলের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়েছে, নিচের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি। ধরো যুগবাণী, বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, আর আমি এর সাথে দিয়ে দিব অগ্নিবীণা। তাহলে অগ্নিবীণা এতটাই পরিচিত গ্রন্থ, এতটাই বিপ্লবের কথা তিনি অগ্নিবীণার মধ্যে বলেছেন, তোমার মনে হবে যে হ্যাঁ অগ্নিবীণা তো বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না গ্রন্থ হিসেবে অগ্নিবীণা বাজেয়াপ্ত হয়েছে, কিংবা কবিতা হিসেবে বিদ্রোহী কখনো বাজেয়াপ্ত হয়েছে, সেটা কিন্তু আমরা দেখিনি। তাহলে যুগবাণী, বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা এবং চন্দ্রবিন্দু, এই 5টি গ্রন্থ তার কি হয়েছে, বাজেয়াপ্ত হয়েছে। সাহিত্যের বিশেষ অবদানের জন্য ভারত সরকার থেকে পদ্মভূষণ, তাহলে এই যে ভারত সরকারের কি কি উপাধি রয়েছে, সেখানে তিনি পদ্মভূষণ পেয়েছেন 1960 সালে, ঠিক আছে? তাহলে ভারতরত্ন তিনি পেয়েছেন কিনা, পদ্মবিভূষণ পেয়েছেন কিনা, পদ্মভূষণ পেয়েছেন কিনা, বাংলাদেশের জাতীয় পুরস্কার স্বাধীনতা পদক পেয়েছেন কিনা, সেগুলো একটু খেয়াল করতে হবে, এবং এটা কত সালে পেয়েছেন এটাও লক্ষ্য রাখতে হবে। এছাড়াও জগত্তারিণী স্বর্ণপদক, 21শে পদক সহ অসংখ্য তার মানে তিনি পদ্মভূষণ পেয়েছেন, জগত্তারিণী পেয়েছেন, 21শে পদক পেয়েছেন, তার মানে স্বাধীনতা পুরস্কার পাননি। আমি যদি বলি নিচের কোন পুরস্কারকে কাজী নজরুল ইসলাম ক্ষেত্রে সম্পর্কিত নয়, তাহলে সেটা হচ্ছে স্বাধীনতা পদক, তাই তো? অসংখ্য পুরস্কার ও সম্মাননায় তিনি বিভূষিত হন। বাংলাদেশ প্রতিষ্ঠার পর 1952 সালে অসুস্থ কবিকে ঢাকায় আনা হয়। দেখো 1972 সালে তাকে ঢাকায় আনা হয়েছে, কিন্তু এনেই কিন্তু তিনি বাংলাদেশের নাগরিকত্ব পাননি। 1976 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন। তাকে নাগরিকত্ব প্রদান করা হয়, কারণ তাকে 21শে পদক দেওয়া হয়েছে 76 সালে। বাংলাদেশি নাগরিক ছাড়া কাউকে 21শে পদক প্রদান করা যায় না, সেই কারণে তাকে নাগরিকত্ব প্রদান করে 1976 সালে 21শে পদক প্রদান করা হয়েছে, ঠিক আছে? এবার ওই বছরই 29শে আগস্ট বাংলা 1383, এই সাল মনে রাখতে হবে। নজরুল বাংলা কত সালে মৃত্যুবরণ করেন, নজরুল বাংলা কত সালে জন্মগ্রহণ করেন, 1306 বঙ্গাব্দ, আর তিনি মৃত্যুবরণ করেন 1383 বঙ্গাব্দের 12 ভাদ্র, কবি ঢাকায় মৃত্যুবরণ করেন, ঠিক আছে? এখন আসলে এই যে অংশটুকু আমরা পড়লাম এখান থেকে, তো এখান থেকে বিগত বছর কেমন ও কোন ধরনের প্রশ্ন এসেছে আমরা সাথে সাথে কিন্তু সেটা বিশ্লেষণ করব। এখানে কি কি প্রশ্ন হতে পারে সেটা যেমন বললাম, তো প্রশ্ন যে এসেছে সেটা একটু নমুনা দিলে কি হবে, তোমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, সেই জন্য আমরা কিছু নমুনা দিয়েছি। দেখো, কোনটি নজরুল রচিত উপন্যাস নয়? আমি বলেছিলাম কিন্তু এটি কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন, বলেছিলাম কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন আসবে। তাহলে দেখো, শিউলিমালা, বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা, তাই তো? এই 3টা তার উপন্যাস। আমি বলেছিলাম যে যখন তিনটা আছে তখন দেখা যাবে অন্য প্যাটার্নের একটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তার মানে শিউলিমালা তার উপন্যাস নয়, এটি হচ্ছে তার গল্পগ্রন্থ। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলাম প্রশ্নের ধরন কেমনে হবে, কিভাবে পড়তে হবে। এবার হচ্ছে কাজী নজরুল ইসলামের বিখ্যাত শিশু সাহিত্যের নাম কি? এটা তো একটু আগেই বললাম যে এইটা পরীক্ষায় এসেছিল। ঝিঙে ফুল, ঝিঙে ফুল তার বিখ্যাত। তাহলে বলো, ঝিলিমিলি কি, আলেয়া কি, বুলবুল কি, এগুলো মনে আছে? বুলবুল চোখের চাতক হচ্ছে তার গানের বই, ঝিলিমিলি আলেয়া হচ্ছে তার নাটক, আর ঝিঙে ফুল হচ্ছে তার শিশুতোষ গ্রন্থ। এগুলো দেখেই মনে রাখতে হবে, এতটা পড়তে পড়তে এতটা মনে রাখতে হবে, ঠিক আছে? যে আর তোমরা অনেক সময় জিজ্ঞেস করো কোন কোম্পানির বই ভালো, কি পড়বো, কোনটা পড়বো, এ সম্পর্কেও তো কিন্তু তোমাদের একটা ভুল ধারণা রয়েছে। এইসব আলোচনায় আমরা আসবো ধারাবাহিকভাবে। এই বাংলা তোমাদের ক্লাসগুলো আসতে থাকবে, নির্দেশনামূলক ক্লাসগুলো আসতে থাকবে, তোমরা মনোযোগ দিয়ে দেখলে এই কোর্স সম্পর্কে যেমন ধারণা পাবা, তেমনি তোমার করণীয় কি সেই সম্পর্কে এই ফ্রি ক্লাসগুলোতে কিন্তু তুমি ধারণা পেতে থাকবা। কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশিত গল্পের নাম কি? দেখো, প্রথম প্রকাশিত গল্পের নাম কি? বাউন্ডেলের আত্মকাহিনী প্রথম। আর যদি শেষ জিজ্ঞেস করে তোমাকে, শেষ কি? হ্যাঁ, বাউন্ডেলের আত্মকাহিনী। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্পের নাম হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী। এবার প্রথম কোনটা, শেষ কোনটা, প্রথম গল্পগ্রন্থ কোনটা, শেষ গল্পগ্রন্থ কোনটা, এগুলো খুব রেয়ার, তবে দু একবার যে আসতে পারে না সে কথা নয়। 1932 খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে, দেখো এখন যৌবনের গান প্রবন্ধের যে পাঠ পরিচিতি, সেখান থেকে কেমন প্রশ্ন এসেছে আমরা সেগুলো কিন্তু একটু ভিন্ন রঙে এখানে দিয়ে দিয়েছি। তার মানে আমরা দেখলাম এখান থেকে প্রশ্ন খুব একটা আসতে দেখা যায় না। 1932 খ্রিস্টাব্দে, এই সালটা মনে রেখো। সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজের যে অভিনন্দনের উত্তর তিনি লিখেছেন সেটা সিরাজগঞ্জে হয়েছিল, এবং সালটা ছিল 1932 সাল। কাজী নজরুল ইসলাম যে প্রাণোচ্ছল ভাষণ দিয়েছিলেন, তার মানে যৌবনের গান আসলে একটি ভাষণ।
ঠিক তো? যৌবনের গান রচনাটি তারই পরিমার্জিত ও লিখিত রূপ। তার মানে যৌবনের গান প্রবন্ধ হিসেবে তিনি লেখেননি। তিনি সিরাজগঞ্জে ১৯৩২ খ্রিস্টাব্দে মুসলিম যুব সমাজ তাকে যে সংবর্ধনা দিয়েছিল, সেই সংবর্ধনা অনুষ্ঠানে তিনি যে ভাষণ দিয়েছিলেন, তো এই ভাষণটার লিখিত ও পরিমার্জিত রূপ হচ্ছে যৌবনের গান। এই অভিভাষণে কবি দুর্বার দুরন্ত যৌবনের প্রশস্তি উচ্চারণ করেছেন। দেখো, যৌবনের প্রশস্তিই হচ্ছে এই প্রবন্ধের মূল কথা। এই প্রবন্ধ যখন আমরা পাঠ করব তখন দেখাবো এই যৌবনের প্রশংসা ছাড়াও এখানে আরও অনেক বিষয় রয়েছে, কিন্তু মূল থিম হচ্ছে যৌবনের প্রশংসা করা। তোমরা যারা যৌবনের গান ভালো করে পড়েছো তারা কিন্তু এই বিষয়টা কনফিউজড হয়ে যাবে, কারণ এত এত বিষয় সেখানে উপস্থাপন করা হয়েছে। তার মধ্যে মূল বিষয় যে যৌবনের প্রশস্তি, এটা পাঠ পরিচিতিতে দেওয়া আছে। শুধু যদি টেক্সটের উপর, মূল টেক্সটের উপর নজর রাখো তাহলে হবে না। টিকা এবং পাঠ পরিচিতি সেই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ যৌবন হচ্ছে অফুরন্ত প্রাণশক্তির আধার। যৌবন মানুষকে জীবনে করে গতিশীল, প্রত্যাশাময় দুর্বার, উদ্দীপনা, ক্লান্তিহীন উদ্যম, অপরিসীম ঔদার্য, অফুরন্ত প্রাণচঞ্চলতা, অটল সাধনার প্রতীক। যৌবন মৃত্যুকে তুচ্ছ করে সংস্কারের বেড়াজাল ছিন্ন ভিন্ন করে সকল বাধা এগিয়ে যায়। এই সংস্কারের বেড়াজাল ছিন্ন ভিন্ন করা, এইটা আমি একবার আসতে দেখেছি যে কি ছিন্ন ভিন্ন করে এগিয়ে যায়। প্রগতির নতুন স্বপ্নময় মুক্ত জীবনের পথে আর বিপন্ন মানবতার পাশে দাঁড়ায় সেবাব্রতী ভূমিকা নিয়ে। এই যে সেবাব্রতী ভূমিকাটা, সেটাকে তোমার প্রবন্ধে বলা হয়েছে মাতৃরূপ। ঠিক আছে, সুতরাং মাতৃরূপ বলতে কি বোঝায়? সেবাব্রতী ভূমিকা। সেবাব্রতী বলতে যৌবনের কোন রূপটাকে বোঝায়? সেটা হচ্ছে মাতৃরূপ। এই জাতীয় প্রশ্ন পরীক্ষায় এসেছে। তো আসো, যৌবনের প্রবন্ধের মূল সুর কি, এটাই তোমাকে আগেই আমি দেখিয়ে দিয়েছি যে অনেক অনেক বিষয় কিন্তু আছে সেখানে। মূল সুর হচ্ছে যৌবনের প্রশস্তি উচ্চারণ। এটা আসছে, এইটা তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে, সেই কারণে আমরা বললাম যে যৌবন বিদ্রোহী সত্তার জাগরণ, যুবকদের সমালোচনা, যুবকদের করণীয়, যুবকদের প্রশস্তি। এইটাই যুবকদের প্রশস্তি, এটা আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসতে দেখেছি। এবার যৌবনের গান প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোথায় দেওয়া অভিভাষণ, সেটা বললাম সিরাজগঞ্জে, এবং কত সালে সেটাও আমরা বললাম। সিরাজগঞ্জে দেওয়া অভিভাষণ, এবং এটা হচ্ছে 1932 সালে তিনি দিয়েছেন, এবং ওইটা আয়োজন করেছিল মুসলিম যুব সমাজ। এর অভিনন্দনের উত্তরে দেওয়া একটি ভাষণ। এটি আসলে কি একটি ভাষণ, এইটা লক্ষ্য রাখতে হবে। তাহলে এটা দিয়েছিলেন তিনি সিরাজগঞ্জ, এটা আমরা উত্তর পেলাম। এবার যৌবনের সেবাব্রতী ভূমিকাকে নজরুল কি বলেছেন? এটা বিশ্ববিদ্যালয়ে এসেছে, কি বলেছেন বলো? মাতৃরূপ বলেছেন। আর মাতৃরূপটা আসলে কি, কিসের? সেবাব্রতী ভূমিকা। এই সেবাব্রতী ভূমিকাটাই হচ্ছে মাতৃরূপ। এবার শোনো, আমরা মূল পাঠে চলে যাই। নজরুলকে আমরা সবসময় দেখেছি যে তিনি কর্মের প্রশংসা করেছেন, তিনি কর্মের পক্ষে, কর্মীদের পক্ষে তিনি অনেক কবিতা লিখেছেন, নির্যাতিতের পক্ষে অনেক কবিতা লিখেছেন। কিন্তু এই প্রবন্ধ পাঠে আজকে কারা তাকে দাওয়াত দিয়েছে বলো? সিরাজগঞ্জে তাকে দাওয়াত দিয়েছেন কিন্তু মুসলিম যুব সমাজ, শিক্ষিত সমাজ। শিক্ষিত সমাজরা কিন্তু কর্মী না, তারা কিন্তু প্ল্যান করে, তারা কিন্তু ধ্যান করে, বিদ্যার ধ্যান করে, তাদের ডিরেকশনে কর্মীরা কাজ করে। সেই জন্য তিনি বলছেন, আমার বলিতে দ্বিধা নাই যে আমি আজ তাহাদেরই জলে, যাহারা কে কর্মী নন ধ্যানী। আজকে তিনি কিন্তু ধ্যানীদের দলে, কারণ আজকে তাকে সংবর্ধনা দিচ্ছেন মুসলিম যুব সমাজ, জ্ঞানী মানুষেরা, তাদের কথা বলছেন। আমি আজকে কাদের দলে? ধ্যানীদের দলে। তাহলে এই প্রশ্ন পরীক্ষায়, এই তোমাদের ভর্তি পরীক্ষায় এসেছে যে নজরুল যৌবনের গান প্রবন্ধ অবলম্বনে নজরুল কাদের দলে? তখন আসে যুবকদের দলে, তিনি কর্মীদের দলে, তিনি নির্যাতিতের দলে, তিনি ধ্যানীদের দলে। তাহলে তো নজরুল সবসময় অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছেন, তাহলে তোমার মনেই হতে পারে যে নজরুল নির্যাতিতের দলেই হবেন। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক উত্তর। কিন্তু আসলে ঘটনা তা না, নজরুল হচ্ছেন ধ্যানীদের দলে তিনি বলছেন। সুতরাং টেক্সট খুব গুরুত্বের সাথে পড়তে হবে। যাহারা মানব জাতির কল্যাণ সাধন করেন সেবা দিয়া। এই যে কারা? ধ্যানীরা কিভাবে করেন? ওনারা কাজ করেন, ওনারা সেবা দিয়া করেন, কর্ম দিয়া। তাহারা মহৎ যদি নাই হন অন্তত ক্ষুদ্র নন, ইহারা থাকেন। ইহারা কারা? ইহারা কারা? দেখো, আমার মূল পাঠটা কিন্তু হলুদ রঙে করা, আর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আমি নীল দিয়ে করেছি এখানে। ঠিক আছে, এইভাবে আমরা বিভিন্ন ধরনের কালার ইউজ যদি করি, তোমাদের যে টেক্সট বইটা যখন তুমি পড়বা তখন তুমি এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক থেকে মূল তথ্যগুলো তুমি ভিন্ন রঙের কালি, 3-4টা রঙের কালি ব্যবহার করতে পারো, যাতে টেক্সট পড়ার সময় তোমার আবার সুবিধা হয়। তুমি শুধু পড়ে গেলাম এটাই হয় না। আমরা যারা গ্রামগঞ্জ থেকে এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, আমরা কিন্তু, আমার স্পষ্ট মনে আছে যে আমরা পড়াশোনার ক্ষেত্রে অনেক ভুল করেছিলাম, এবং আমরা এতটা পরিশ্রম করেছিলাম, এর অর্ধেক পরিশ্রমই ভালো সাবজেক্টে চান্স পাওয়া সম্ভব।
অর্ধেক পরিশ্রমই পাওয়া সম্ভব। সেই আমাদের ব্যক্তিগত ভুল থেকে শিক্ষা নিয়েই আমরা তোমাদের যথার্থ পথে নিয়ে যাওয়ার জন্য আগ্রহী। ইনশাল্লাহ যদি আমাদের কথা ঠিকঠাক মতো তোমরা শোনো এবং সেই অনুযায়ী পরিশ্রম করো। শোনো, পরিশ্রমের কোনো বিকল্প নাই, আর শিক্ষার কোনো শর্টকাট ওয়ে নেই। এটা আমি সব ভিডিওতে সব জায়গায় কিন্তু বলে বেড়াচ্ছি যে শিক্ষার কোনো শর্টকাট ওয়ে নেই। এই সমস্ত টেকনিক ফেকনিক ওগুলো বাদ দাও, তোমাকে পড়তে হবে, পরিশ্রমের পথে যেতে হবে। কোনো শর্টকাট গোল দেওয়ার কোনো গোল সিস্টেম নাই। সে ওই ম্যারাডোনা কোন জন্মে হাত দিয়ে গোল দিয়েছিল, ওই সমস্ত টেকনিক বাদ দাও। তোমাকে মেসির মতো খেলে তারপর জয়লাভ করতে হবে ভাই। খেলতে হবে, ড্রিবলিং করতে হবে, গোল দিতে হবে, তাহলেই তোমার সফলতা, এবং তার জন্য পরিশ্রম দরকার। ইহারা থাকেন শক্তির পেছনে রুধির ধারার মতো গোপন। এটা হচ্ছে রুধির ধারা বলতে এখানে কি বোঝায়? রুধির ধারা মানে হচ্ছে রক্তের প্রবাহ। তাহলে যৌবনের গান প্রবন্ধ অবলম্বনে শক্তির পেছনে কি থাকে, কোনটি কাজ করে? শক্তির পেছনে কাজ করে রক্তের প্রবাহ। যেন রক্তের প্রবাহ যদি শরীরে দুর্বল হয় তাহলে তোমার শক্তিও দুর্বল। মত গোপন। আর ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অলক্ষ্যে। তাহলে ফুলের যে সৌন্দর্য, তার পিছনে কাজ কে করে? মাটির রস। তাহলে আমি যদি বলি যৌবনের গান প্রবন্ধ অবলম্বনে নজরুল ধ্যানীদের কিসের সাথে তুলনা করেছেন? তিনি তুলনা করেছেন রক্তের প্রবাহের সাথে। শক্তির পেছনে রক্তের প্রবাহ যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ ধ্যানীরা। আর ফুলের সৌন্দর্যের পেছনে মাটির মমতা রস যতটা গুরুত্বপূর্ণ, ততটা গুরুত্বপূর্ণ হচ্ছে ধ্যানীদের ভূমিকা। জাস্ট এইভাবে তুমি পড়ো। এখন দেখো, এখানে আমরা 1টা 2টো 3টা 4টা 4.5 লাইন পড়লাম। তার এই 4.5 লাইন থেকে বিগত বছরের ভর্তি পরীক্ষায় কেমন কেমন ধরনের প্রশ্ন আসছে আমরা একটু দেখে। দেখো, যৌবনের গান প্রবন্ধে নজরুল কাদের দলে? এইটা এই যে ধ্যানীদের দলে, কর্মীদের দলে, জ্ঞানীদের দলে, মানুষের দলে। তো নজরুল তো সবসময় মানুষের জন্য কাজ করেছেন। সেই জন্য যারা আমরা একটু পড়াশোনা কম করেছি, এখানে যদি আমি আরও দিয়ে দিতাম নির্যাতিতের দলে, তাহলে কিন্তু তুমি মোটিভেট হয়ে যেতে। ঠিক আছে? তো এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে কিন্তু আরও এমন অপশনগুলো, বিক্ষেপকগুলো এত কাছাকাছি থাকে যে আমরা মুহূর্তের মধ্যেই কনফিউজড হয়ে যেতে পারি। সেই ক্ষেত্রে আমাদের টেক্সট ভালো করে জানতে হবে যে নজরুল নজরুল আছে কাদের দলে? নজরুল হচ্ছে ধ্যানীদের দলে। আমি আজ তাহাদের দলে যাহারা কর্মী নন ধ্যানী। কাজী নজরুল ইসলামের যৌবনের গান প্রবন্ধ অনুসারে শক্তির পেছনে কি থাকে বলো? শক্তির পেছনে কি থাকে? রুধির ধারা। রুধির ধারা মানে কি? রক্তের প্রবাহ, তাই তো? উনি রুধির ধারা বলেছেন, শক্তির পিছনে থাকে রক্তের প্রবাহ। তাইলে বলো যে ফুলের সৌন্দর্যের পিছনে কি থাকে? মাটির রস। মাটির রস যদি ফুলে না পৌঁছায় তাহলে ফুলের সৌন্দর্য থাকবে না। তাহলে এই দুটো প্রশ্ন আমরা এখান থেকে দিলাম। এখান থেকে আরও অসংখ্য প্রশ্ন হতে পারে। আমি জাস্ট একটু তোমাকে নমুনা দেখাচ্ছি যে মূল টেক্সট থেকে প্রশ্নগুলো কেমন আসে, এবং প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন হতে পারে। আমরা যখন মূল আলোচনায় যাব তখন আমরা তোমাকে দেখাবো যে আরও কত কত প্রশ্ন এখান থেকে হতে পারে। এবার আসো, আমি কবি। তাহলে নজরুল যৌবনের গান প্রবন্ধে নজরুল নিজেকে কি হিসেবে পরিচয় দিয়েছেন বলো? তাহলে প্রবন্ধ যেহেতু, তিনি প্রাবন্ধিক হিসেবে পরিচয় দিতে পারতেন। আবার আমরা জানি এটা সিরাজগঞ্জে দেওয়া একটি ভাষণ, তাহলে তিনি বক্তা হিসেবে পরিচয় দিতে পারতেন। কিন্তু এই প্রবন্ধে কিন্তু তিনি নিজেকে কিসের মতো বলেছেন? তিনি নিজেকে কবি বলেছেন। আর কার মতো বলেছেন? বনের পাখির মতো স্বভাব আমার গান করা। তাহলে নজরুল কার মতো গান করেন? তিনি কি উদাস বাউলের মতো গান করেন? তিনি কি প্রতিষ্ঠিত শিল্পীর মতো গান করেন? তিনি কি ঝর্ণাধারার মতো গান করেন? এগুলো দিয়ে আমি তোমাকে মোটিভেট করে ফেলতে পারবো। অপশনগুলো দিয়ে যদি তোমার ঠিক ইনফরমেশন জানা না থাকে, তিনি গান করেন বনের পাখির মতো। বনের পাখির মতো তার স্বভাব গান করার। কারো ভালো লাগিলেও গাই, না লাগিলেও গাহিয়া যাই। বায়স ফিঙে, এই বায়স শব্দের অর্থ কাক, আর ফিঙে পাখি তো তোমরা দেখেছো। এখন অনেকে মনে করে বায়স ফিঙে একটা সুনির্দিষ্ট পাখি, একটা পাখি। এখানে একটা পাখি না, গানের পাখিকে তাড়া করে বায়স। এখানে বায়স ফিঙে, আমি যদি বলি বায়স ফিঙে কোন সমাস? বায়স ফিঙে, মাঝখানে মনে রাখতে হবে হাইফেন আছে, এবং বায়স ফিঙে দ্বারা বায়সও বোঝাচ্ছে, ফিঙে বোঝাচ্ছে, তার মধ্যে দ্বন্দ্ব সমাস। এটি কিন্তু দ্বন্দ্ব সমাস। এটি কিন্তু পরীক্ষায় এসেছে যে যৌবনের গান প্রবন্ধে ব্যবহৃত বায়স ফিঙে কোন সমাস। সুতরাং ফার্স্ট পার্টের সাথে সেকেন্ড পার্ট কিন্তু আঙ্গাঙ্গিভাবে জড়িত থাকবে। একটা ব্যাপক স্টাডি ছাড়া, ব্যাপক
সুপার একটা গাইডলাইনে থাকা ছাড়া তুমি কিন্তু এই পর্যন্ত পৌঁছানো তোমার জন্য কঠিন হবে। যখন বেচারা বায়োস্পিংয়ে যখন বেচারা গানের পাখি, এখন প্রশ্ন এসেছে বেচারা গানের পাখি বলতে কাকে বোঝানো হয়েছে? নজরুল বেচারা গানের পাখি বলতে কি সকল গানের পাখিকে বুঝিয়েছেন? উত্তর হচ্ছে না। বেচারা গানের পাখি বলতে তুমি টিকা অংশ থেকে দেখবা এখানে শুধু কোকিলকে বোঝানো হয়েছে। বেচারা গানের পাখিকে তাড়া করে তখন তীক্ষ্ণ চঞ্চু। চঞ্চু কোন শব্দ? চঞ্চু মানে কি? চঞ্চু মানে হচ্ছে ঠোঁট দ্বারা আঘাত করে, তখন সেটা এক গাছ হইতে উড়িয়া আন গাছে গিয়া। আন গাছ মানে কি? এইটা আছে এক গাছ থেকে উড়িয়া আন গাছে গিয়া গান ধরে। এখানে আসছে আন গাছ মানে কি? আন গাছ মানে কোন গাছ? আন গাছ মানে ভিন্ন গাছ। আন মানে অন্য, ভিন্ন গাছ। এক গাছ থেকে উড়ে অন্য একটা গাছে যেয়ে গান ধরে। তার হাসিতে গান, তার কান্নায় গান। এইটা আসছে 3-4টে ইউনিভার্সিটিতে। তার হাসিতে গান, তার কান্নায় গান। এখানে তার হাসিতে গান, তার কান্নায় গান বলতে কাকে বোঝানো হয়েছে? কবিকে বোঝানো হয়েছে, প্রাবন্ধিককে বোঝানো হয়েছে, নজরুলকে বোঝানো হয়েছে, গানের পাখিকে বোঝানো হয়েছে। কোনটা হবে উত্তর? তাহলে গানের পাখিকে বোঝানো হয়েছে। অর্থাৎ বায়োস্ফিংয়ে যখন তাকে আঘাত করে তখন সে নিশ্চয়ই তার হাসি থাকে না, তার সেটা কি তীক্ষ্ণ চঞ্চু ধরে তাকে আঘাত করেছে, তখন তার কান্না থাকবে। সেই কান্নাও প্রকাশিত হবে গানের মাধ্যমে, কারণ তার একটাই শব্দ। নজরুলও বলেছেন আমাকে যখন তীব্রভাবে আঘাত করা হয়, আক্রমণ করা হয়, তখন আমি যে কথা বলি, যখন আমি খুব আনন্দে থাকি তখন আমি সেই কথা বলি। অর্থাৎ আমি সর্বদাই কি বলি? যৌবনের প্রশংসা করি, যৌবনের কথা বলি। কোকিল যখন আঘাতপ্রাপ্ত হয় তখনও যা বলে, কোকিল যখন মনের সুখে গান গায় তখনও সেই কথা বলে। সুতরাং তার হাসিতে গান, তার কান্নায় গান। গানের পাখির আমারও হাসিতে গান, আমারও কান্নায় গান। সে গায় মনের আনন্দে গান, আমি গাই যৌবনের গান। সে গান করে আপন মনের আনন্দে। যদি তাহাতে কারো অলসতন্ত্রা, পরীক্ষা এসেছে, দেখো আমি ভিন্ন রঙের কালি দিয়ে দিয়েছি। মোহনিদ্রা, এটাও পরীক্ষায় এসেছে। এই দুইটাই সেকেন্ড পেপার হিসেবে আসছে যে অলসতন্দ্রা কোন সমাস, মোহনিদ্রা কোন সমাস। বুঝতে পেরেছ? সমাস হিসেবে এটা আসে। অলস রূপ তন্দ্রা, মোহরূপ নিদ্রা। ঠিক আছে? টুটিয়া যায় তাহা একান্ত দৈব, যৌবনের সীমা পরিক্রমণ আমার আজও শেষ হয় না। তাহলে নজরুল কিসের সীমা পরিক্রমণ শেষ করেনি? যৌবনের সীমা পরিক্রমণ এখনও শেষ করেন নাই। কাজেই আমি যে গান গাই সে গান যৌবনের গান। তাহলে নজরুল কিসের গান গান? তিনি কি নির্যাতিতের অধিকারের গান গান? না। তিনি কি মানুষের অধিকার প্রতিষ্ঠার গান গান? না। তিনি গান যৌবনের গান। এগুলো আমি তোমাকে মানে একেবারেই তোমাকে আমি কনফিউজড করে দেওয়ার জন্য, নজরুল সম্পর্কে তুমি এতদিন ধরে যে তথ্যগুলো জানো, যে তথ্যগুলো মোস্ট কমন, সেগুলো দিয়ে বিক্ষেপ সাজাবো, কিন্তু আসলে উত্তর হবে তিনি যৌবনের গান গান। তারুণ্যে ভরা ভাদরে। তারুণ্যে ভরা ভাদরে, এই ভাদর শব্দের অর্থ হচ্ছে ভাদ্র। তাহলে এভাবে যদি প্রশ্ন আসে যৌবনের গান প্রবন্ধে নিচের কোন বাংলা মাসের নাম রয়েছে, তাহলে কি হবে সেটা? ভাদরে। যদি আমার গান ভাদর মানে ভাদ্র, যদি জোয়ার আনিয়া থাকে সে গান তাহার অগোচরে, তাহলে আমি যদি বলি এখানে যৌবনের গান প্রবন্ধে তারুণ্যের যে উদ্দীপনা তা নদীর জোয়ারের সঙ্গে তুলনা করা হয়েছে। এই জোয়ার কোন মাসের জোয়ার? ভাদ্র মাসের জোয়ারের মতো, তাই তো? আমার গান জোয়ার আনিয়া থাকে তাহা আমার একান্ত অগোচরে, যে চাঁদ সাগরে জোয়ার জায়গায় সে হয়তো তাহার শক্তি সম্পর্কে আজও না ওয়াকিফ। এটা কিন্তু এই অনুচ্ছেদটাই যখন তোমার রিটেন হিসেবে এসেছিল তখন এই লাইনটাকে আবার ব্যাখ্যা করতে বলেছিল যে চাঁদ সাগরে জোয়ার জায়গায় সে তাহার শক্তি সম্পর্কে আজও না ওয়াকিফ। এই কথাটা দিয়ে কি বোঝানো হয়েছে? এই কথাটা দিয়ে বোঝানো হচ্ছে চাঁদের আকর্ষণে পৃথিবীতে জোয়ার হয়, চাঁদ সেই শক্তি সম্পর্কে জানে না, নজরুলও জানেন না তার বক্তব্যের মাধ্যমে তরুণ সমাজে কোনো উদ্দীপনা তৈরি হয় কি না। চাঁদের অগোচরেই নদীতে জোয়ার আসে, চাঁদ তার শক্তি সম্পর্কে জানে না। নজরুলের অগোচরেই তারুণ্য সমাজে উদ্দীপনা তৈরি হয়, নজরুলও সেই সম্পর্কে জানেন না। সুতরাং এখানে নজরুলের ভূমিকাকে চাঁদের ভূমিকার সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে? এইভাবে প্রশ্ন আসে। তো এর মধ্যে যে কোনো একটা অংশ তুলে দিয়ে ফার্স্ট পার্টে তোমার রিটেন অংশ থেকে প্রশ্ন আসে, এবং তোমরা টেক্সট খুলে দেখবা, বিগত বছরের প্রশ্নগুলো দেখবা যে একটা অনুচ্ছেদ দেয়, সেই অনুচ্ছেদগুলো থেকে কি জানতে চায়। ধরো এই অনুচ্ছেদটা আমি দিলাম তুলে, ঠিক আছে? এই অনুচ্ছেদগুলো দিয়ে আমি বললাম যে এখানে ব্যবহৃত বিদেশি ভাষার শব্দ কোনগুলো। আমি বলতে পারি যে এখানে দুইটা শব্দ তোমাকে দাগ দিয়ে দিব যে এই শব্দগুলোর সমাস কি হবে। আমি এখানে একটা লাইন তুলে দিব যে এই একটা লাইন তুলে এখানে যদি আমি কোনো একটা শব্দ চেঞ্জ করে দিই তাহলে আমি বলবো এইটার কারেকশন কী হবে, এটা কোন জাতীয় ভুল আছে। জাস্ট এই প্যাটার্নের অনেক প্রশ্ন হবে, এগুলো নিয়ে তোমাকে থিঙ্ক করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে।
শুধু পরিশ্রম করলেই হবে না, শুধু পরিশ্রম করলেই হবে না, পরিশ্রমে আসলে ফল ফলে কিনা সেটা দেখতে হবে। তাহলে গানের পাখিকে কে তাড়া করে বলো? ফিঙে তাড়া করে। চঞ্চু কি তাড়া করে? চঞ্চু মানে ঠোঁট। বৃদ্ধ তাড়া করে না, কোকিল তাড়া করে না। তাহলে গানের পাখিকে তাড়া করে ফিঙে। এই ফিঙের সাথে আর কি ছিল বলো? ফিঙের সাথে ছিল বায়স। বায়স মানে কি? বায়স মানে হচ্ছে কাক। তাহলে অপশনে আমি ফিঙে না দিয়ে কাকও দিতে পারতাম, পারতাম তো। এবার যৌবনের গান প্রবন্ধে বাংলা কোন মাসের নাম আসে? দেখো, যৌবনের গান প্রবন্ধে বাংলা ভাদ্র মাসের নাম আসে। যে চাঁদ সাগরে জোয়ার জায়গায়, সে তাহার শক্তি সম্পর্কে আজও না ওকে। এইখানে বলেছে, তরুণে ভরা ভাদরে যদি আমার গান জোয়ার আনিয়া থাকে, তা আমার একান্ত অগোচরে। তাই তো? এবার হচ্ছে যৌবনের গান প্রবন্ধে কে নিজের শক্তি সম্পর্কে জানে না? কে জানে না? চাঁদ তার নিজের শক্তি সম্পর্কে জানে না, আর নজরুলও বলেছেন তিনি তার শক্তি সম্পর্কে জানেন না। তাহলে অপশন দুটো, একটা হচ্ছে কবি জানেন না, আর জানে না চাঁদ জানে না। কারণ নজরুল বলছে যে যদি আমার গান তারুণ্যে ভরা ভাদরে জোয়ার এনে থাকে, তা একান্ত অগোচরে, একান্ত দৈব। চাঁদ যেমন তার শক্তি সম্পর্কে জানে না, আমিও তার শক্তি সম্পর্কে জানি না। এবার দেখো, আমি বক্তা নই। তাহলে নজরুল নিজেকে, নিজের মধ্যে কোন গুণটি নাই বলে স্বীকার করেছেন? তিনি বক্তা নন, সেই গুণটি তার মধ্যে নাই বলে স্বীকার করেছেন। আমি কম বক্তার দলে। তার নজরুল কার দলে? কম বক্তার দলে। দেখো, আগে কিন্তু একটা ছিল, আমি আজ তাহাদেরই দলে যারা কর্মী নন ধ্যানী। তাহলে কার দলে? ধ্যানীদের দলে। আর এখানে বলছে কে? কম বক্তার দলে। এখন ধরো আমি একটা ইনফরমেশন জানি, ওখানে আমি ধরো আমি আজ তাহাদেরই দলে যারা কর্মী নন ধ্যানী, কিন্তু এই ইনফরমেশনটা আমি জানি না যে নজরুল এখানে দুইটা দলে। তিনি এক হচ্ছেন ধ্যানীদের দলে, আর তিনি হচ্ছেন কম বক্তার দলে। কম বক্তা মানে কি? যারা কম বলেন। নজরুল কম কথা বলেন যারা, তাদের দলে। নজরুল বেশি কথা বলেন না। বক্তৃতায় যারা দিগ্বিজয়ী, বক্তিয়ার খিলজি, তার মানে বক্তৃতা দিয়ে যারা দিগ্বিজয় করেছেন তাদেরকে কবি কার সঙ্গে তুলনা করেছেন? বক্তিয়ার খিলজির সঙ্গে তুলনা করেছেন। বক্তিয়ার খিলজিকে প্রখ্যাত মুসলিম বীর, তিনি লক্ষণ সেনকে সরিয়ে সিংহাসনে বসেন এবং তিনি 1204 খ্রিস্টাব্দে মতান্তরে 1203 খ্রিস্টাব্দে ঘোড়া বিক্রেতার ছদ্মবেশে প্রচণ্ড বেগে আক্রমণ করে তিনি লক্ষণ সেনকে পরাজিত করেন এবং লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে যান। সেই বক্তিয়ার খিলজির যে গতি, যারা বক্তৃতা ভালো যায় তাদের সেন্টেন্সের গতি বক্তিয়ার খিলজির মতোই বলে তিনি মনে করেন। তাহাদের বাক্যের সৈন্য সামন্ত অত দ্রুত বেগে কোথ হইতে কেমন করে আসে বলিতে পারি না। তার মানে যারা ভালো বক্তৃতা দেয় তাদের বাক্যকে তিনি কার সাথে তুলনা করা হয়েছে? বক্তিয়ার খিলজির সৈন্য সামন্তের সাথে তুলনা করা হয়েছে। কোন দিক থেকে? বেগের দিক থেকে, গতির দিক থেকে তুলনা করা হয়েছে। দেখো, তুমি যখন উচ্চ মাধ্যমিক দিয়েছো, বোর্ড প্রশ্ন যখন তুমি ট্যাকেল দিয়েছো, তখন কিন্তু তোমার এতটা নিবিড়ভাবে পড়া না, কারণ ওখানে একটা ফ্ল্যাট টাইপের প্রশ্ন আসে। যদিও সেখানে বিভিন্ন ধরনের জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতর চিন্তন দক্ষতামূলক, বহুপদী সমাপ্তিসূচক বিভিন্ন প্যাটার্ন আছে, কিন্তু ওইখানে থিঙ্কিংটা কিন্তু ডিপ না। এখানে থিঙ্কিংটা হবে তোমার ডিপ। প্রশ্ন আসবে ধরো সাধারণ মানের, অত বহুপদী সমাপ্তি টমাপ্তি না, সাধারণ, দেখতে সাধারণ, কিন্তু তোমাকে থিঙ্ক করে উত্তর দিতে হবে। সেটা বলছে যে এখানে যদি এখন আমি বলি এই জাতীয় প্রশ্ন, তুমি তোমার যে উচ্চ মাধ্যমিকের যে বিভিন্ন সহায়ক গ্রন্থ তুমি পরিচয় খুলে দেখো, এই জাতীয় প্রশ্ন তোমার ওখানে নাই। আমরা যখন ওইটা পড়াই তখন ওরকম কথা বলি। যারা আমার সঙ্গে উচ্চ মাধ্যমিকে যুক্ত ছিল, আমি যাদের সরাসরি ক্লাস নিয়েছি, তাদেরকে কিন্তু আমি এইভাবে কথা বলিনি, কারণ আমি জানি ওইটা তাদের দরকার ছিল না। এখন কিন্তু এই উচ্চ মাধ্যমিকের মতো ওই সাধারণ ধরনের কথাগুলো আমি তোমাকে বলবো না, কারণ এখন আমি জানি তোমার এখন থিঙ্ক করতে হবে, ডিপ থিঙ্কিং করতে হবে। তাই তো? সৈন্য সামন্ত অত দ্রুত বেগে কোথা হইতে কেমন করে আসি বলিতে পারি না, তাহা দেখে আমি লক্ষণ সেন অপেক্ষাও বেশি অভিভূত হইয়া পড়ি। কি দেখে অভিভূত হয়ে পড়েন তিনি? বক্তৃতা যারা ভালো দেয়, সেই বক্তৃতা যারা দেয় তাদের বাক্যসমূহ লক্ষণ সেনের সৈন্যবাহিনীর মতো যেভাবে আসে ভিতর থেকে, এটা দেখে নজরুল অভিভূত হয়ে যান লক্ষণ সেনের মতো। লক্ষণ সেন কাকে দেখে অভিভূত হয়ে গিয়েছে? বক্তিয়ার খিলজিকে দেখে অভিভূত হয়েছে এবং পালিয়ে গেছে। নজরুলেরও অবস্থা এমন হয় যে যারা ভালো বক্তব্য দেন তাদের দেখে তার পালানোর মতো অবস্থা হয়, তিনি অভিভূত হয়ে যান, মুগ্ধ হয়ে যান। তাহাদের বাণী আসে বৃষ্টি ধারার মতো অবিরল ধারা। এটা খুবই ইম্পর্টেন্ট। যারা ভালো বক্তব্য দেয় তাদের বাণী বা কথাগুলোকে কার সাথে তুলনা করা হয়েছে? বৃষ্টির ধারার সাথে তুলনা করা হয়েছে। আর আমাদের নজরুলের মতো কবিদের বাণী বহে
ক্ষীণ ভীরু ঝর্ণাধারার মতো। এটাও ইম্পর্টেন্ট তথ্য, এটাও ইম্পর্টেন্ট তথ্য। আমি এটাকে কেন কালার করেছি? এটাকে কালার করেছি কারণ এইটা পরীক্ষায় বেশিবার এসেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এটা এসেছে। নজরুলের মতো কবিদের বাণী কিসের মতো ভয়? ক্ষীণ ভীরু ঝর্ণাধারার মতো বয়। আর যারা বক্তব্য দেয় বা রাজনৈতিক বক্তব্য দেয় তাদের বাণী কীরকম আসে? বৃষ্টিধারার মতো অবিরল ধারায়, কোনো রকম বাধা ও প্রতিবন্ধকতাহীনভাবে। ছন্দের দুকুল প্রাণপণে আক্রিয়া ধরিয়া সে সঙ্গীত গুঞ্জন করিতে করিতে বহিয়া যায়। এখানে ছন্দের দুকুল বলতে কি বোঝানো হয়েছে? এটাও পরীক্ষা এসেছিল। ভাব ও ভাষার যে মিল সেটাকে ছন্দের দুকুল বলতে বোঝানো হয়েছে। অর্থাৎ ছন্দময় বিন্যাস এবং বক্তব্যের যে বিষয়বস্তু, এই দুই কুল আঁকড়ে ধরতে। কারণ রাজনৈতিক বক্তারা যা ইচ্ছা তাই বলার যে তাদের যে ফ্রিডম ভোগ করেন, কবিরা কিন্তু এরকম না। তারা কিন্তু কি বলছেন তার একটা যৌক্তিক পটভূমি চিন্তা করেন। সেই জন্য বলতে ছন্দের দুকুল আঁকড়ে ধরতে হয়, তিনি যাচ্ছে তাই বলতে পারেন না। পদ্মা ভাগীরথীর মতো খরস্রোতা যাহাদের বাণী আমি তাহাদের বহু পশ্চাতে। পদ্মা ও ভাগীরথী এইটা আসছিল যৌবনের গান প্রবন্ধে নিচের কোন দুটি নদীর নাম ব্যবহার করা হয়েছে? তাহলে পদ্মার নাম ব্যবহার করা হয়েছে, ভাগীরথীর নাম ব্যবহার করা হয়েছে। এবং এটাও বলেছে যে যারা ভালো বক্তব্য দেয় তাদের বক্তব্যের যে গতি এবং ধারা উপস্থাপন করতে কোন দুটি নদী ব্যবহার করা হয়েছে? পদ্মা ও ভাগীরথী। ঠিক আছে, আমি তাহাদের বহু পশ্চাতে। তাহলে নজরুল কাদের পিছনে? যারা ভালো বক্তব্য দেয় তাদের থেকে নজরুল নিজেকে অনেকটা পিছিয়ে রাখছেন। তাহলে আসো, বক্তৃতায় যারা দিগ্বিজয়ী তাদের কার সঙ্গে তুলনা করা হয়েছে? কার সঙ্গে বলো? বক্তিয়ার খিলজির সঙ্গে তুলনা করেছে। বক্তিয়ার খিলজি তার বীরত্ব দিয়ে যেমন দিগ্বিজয় করেছেন, যারা বক্তব্য দেয় তাদেরকেও তিনি সেরকম দিগ্বিজয়ী বীরের সাথে তুলনা করেছেন। এবার কি, যৌবনের গান প্রবন্ধের কোন দুটি নদীর নাম আছে? এই যে একটু আগেই বললাম, দেখো এখানে কনফিউজড হয়ে যাবে তুমি। এই গঙ্গা যমুনা, যমুনা ভাগীরথী, গোদাবরী পদ্মা, পদ্মা ভাগীরথী। তাহলে আমি একটু আগেই দেখালাম যে পদ্মা ভাগীরথীর মতো খরস্রোতা যাহাদের বাণী আমি তাহাদের বহু পশ্চাতে। যৌবনের গান প্রবন্ধে কবিদের বাণী কিসের মতো আসে? ক্ষীণ ভীরু ঝর্ণাধারার মতো। আমি যদি বলি যে ঝর্ণাধারা ব্যবহার করা হয়েছে, তার বিশেষণ হিসেবে কোন শব্দ ব্যবহার করা হয়েছে? ক্ষীণ এবং ভীরু, এই শব্দ দুটি বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়েছে। সুতরাং এই বিশেষণের প্রয়োগও কিন্তু প্রশ্নের জন্য ভালো। এইখান থেকে দেখো, এই অনুচ্ছেদটা আমি নিয়েছি এই কারণে যে এই অনুচ্ছেদটার মধ্যে থেকে সেকেন্ড পেপারের বেশ কিছু প্রশ্ন আসতে দেখা যায়। দেখো, আমার একমাত্র সম্বল আপনাদের তরুণদের প্রতি আমার ভালোবাসা ও প্রাণের টান। বলছে যে তাহলে আমি বক্তব্য পারি না, তাহলে আমি আপনাদের মধ্যে ভাষণ দিতে আসলাম কেন? কারণ আমি তরুণদের ভালোবাসি, তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা ও প্রাণের টান। তারুণ্যকে যৌবনকে আমি যেদিন হইতে গান গাহিতে শিখিয়াছি। গান গাহিতে শিখিয়াছি, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আমি যেদিন থেকেই আমার সৃজনশীল সত্তার বিকাশ ঘটাতে শুরু করেছি, বারে বারে সালাম করিয়াছি, সশ্রদ্ধ নমস্কার নিবেদন করিয়াছি। জবাকুসুম সংকাশ, এই দেখো ভিন্ন কালার আমি এই জন্য দিয়েছি, এটির সমাস নির্ণয় এসেছে পরীক্ষায়। জবাকুসুম সংকাশ শব্দটি কোন সমাস? হ্যাঁ, তাহলে এখানে কোন ফুলের নাম ব্যবহার করা হয়েছে? জবা ফুলের নাম। জবা কুসুম মানে ফুল, সংকাশ মানে মতো, তাহলে জবা ফুলের মতো, জবা কুসুমের সংকাশ, তাই তো? কোন সমাস এটা জিজ্ঞেস করা হয়েছে, আমরা একটু পরে সলভ করবো এটা। তরুণ অরুণকে দেখিয়া, তরুণ অরুণকে দেখিয়া, তার মানে তরুণ অরুণ, তাহলে এখানে অরুণের বিশেষণ কি? তরুণ, তার মানে সকালবেলার সূর্য। প্রথম মানব যেমন করিয়া সশ্রদ্ধ নমস্কার নিবেদন করিয়াছিলেন আমার প্রথম জাগরণ প্রভাতে। প্রথম জাগরণ প্রভাত মানে হচ্ছে সাহিত্য জীবনের শুরুতে, তেমন সশ্রদ্ধ বিস্ময় লইয়া যৌবনকে অন্তরে শ্রদ্ধা নিবেদন করেছি। কেমন করে? বিস্মিত হয়ে। কার মতো বিস্মিত হয়েছে? প্রথম মানবের মতো বিস্মিত হয়েছে। প্রথম মানব অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম যখন তাকে শেষ রাত্রের দিকে পৃথিবীতে পাঠানো হয়েছে, যখন সূর্য দেখে তিনি অভিভূত হয়ে গিয়েছেন, সেরকমই যৌবনকে যেদিন থেকে নজরুল চিনতে পেরেছেন, সেদিনও বিস্মিত হয়ে যৌবনকে অন্তরে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনিও বিস্মিত হয়ে গিয়েছেন যৌবনকে দেখে প্রথম মানবের মতে। তাহার স্তবগান করিয়াছি, তাহলে নজরুল কার স্তবগান করেন? যৌবনের স্তবগান করেন। কিভাবে? বিস্মিত হয়ে। তরুণ অরুণের মতোই, সে তারুণ্য তিমির বিদারী। তরুণ তাহলে কিসের মতো? অরুণের মতো। তার মানে তারুণ্যকে কিসের সাথে তুলনা করা হয়েছে? সূর্যের সাথে তুলনা করা হয়েছে। সে তারুণ্য তিমির বিদারী, সে যে আলোর দেবতা। তাহলে আলোর দেবতা কাকে বলা হয়েছে?
সূর্যকে বলা হয়েছে। আর তারুণ্য তিমির বিদারী, তাহলে রূপক অর্থে কাকে বলা হয়েছে? তিমির বা অন্ধকার দূর করে, তারুণ্যকে বলা হয়েছে। সে যে আলোর দেবতা। রঙের খেলা খেলিতে খেলিতে তার উদয়, রং ছড়াইতে ছড়াইতে তাহার অস্ত। অর্থাৎ রঙের খেলা খেলতে খেলতে সে ওঠে, আর রং ছড়াতে ছড়াতেই শেষ হয়ে যায় সূর্যের মতো যৌবনের। যৌবন সূর্য যথায় অস্তমিত, দুঃখের তিমির কুন্তলা নিশিথিনীর সেই তলিল। নিশিথিনী এইটা আমি সাদা করেছি, এইটা বানান আসছে 2-3 বার। নিশিথিনী বানান কি দেখো, প্রথমে রস্বইকার, পরে দীর্ঘইকার, তারপর রস্বইকার, তারপর দীর্ঘইকার, এটা এসেছে। তিমির কুন্তলা, এটা কোন সমাস? তিমির কুন্তল যার, সে হচ্ছে তিমির কুন্তলা। তাহলে কোন সমাস হবে? তাহলে তিমির কুন্তলা মানে কি? এই অর্থ এবং তার সমাস নির্ণয় অনেকবারই এসেছে। এখান থেকে প্রচুর প্রশ্ন আমরা আসতে দেখেছি। দেখি কেমন প্রশ্ন। যৌবনের গান প্রবন্ধে আলোর দেবতাকে বলা, আলোর দেবতাকে জাগরণ প্রবাদ না, প্রথম মানব না, জ্ঞান না, তারুণ্য, তারুণ্য তিমির বিদারী, সে যে আলোর দেবতা। ঠিক আছে, তাহলে সূর্য যদি অপশনে থাকে সূর্য, তারুণ্য যদি অপশনে থাকে তারুণ্য, দুটো একসাথে থাকবে না। জবা কুসুম সংকাশ কোন সমাস? দেখো, জবা কুসুমের সংকাশ, জবা কুসুমের সংকাশ। এখন সমাস আবার আমরা যখন পড়েছি, সমাস কিন্তু বাংলা একাডেমির গ্রন্থ যারা পড়েছো তখন সেখানে দেখবা সমাসের কিন্তু কিছু নবতর নাম রয়েছে, তাই তো? যেমন তৎপুরুষ সমাসের নাম সেখানে বিভক্তি লোপী সমাস, যেমন মনে করো বহুব্রীহি সমাসের নাম সেখানে নাম হচ্ছে অন্যপদ প্রধান সমাস। তাহলে ওই নামগুলো সম্পর্কেও কিন্তু তোমাকে একটু জানতে হবে। আমরা যে বিষয়গুলোতে গুরুত্ব দেইনি, বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে সেই নতুন নামগুলো থেকেও কিন্তু প্রশ্ন এসেছে। তাহলে দেখো, জবা কুসুম সমাস, দ্বিগু সমাস হবে না। দ্বিগু সমাস কেন হবে না বলো তো? দ্বিগু সমাস হবে না কারণ দ্বিগু সমাসের প্রথম বা পূর্ব পদে সংখ্যা থাকে, এইটার পূর্ব পদে আমরা কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না। তারপর অন্য পদ প্রধান হবে না। জবা কুসুমের মতো, এখানে জবা কুসুমের সাথে তুলনা করা হয়েছে, জবা কুসুম সংকাশ, জবা কুসুমের সংকাশ, উভয় পদ প্রধান। এখানে সংকাশ আর জবা কুসুম দুইটাই বুঝিয়েছে না, এখানে দুইটার একটাও বোঝায়নি না, এখানে হচ্ছে বিভক্তি লোপী সমাস। জবা কুসুমের সংকাশ, জবা কুসুমের মতো, জবা ফুলের মতো। তাহলে বিভক্তি লোপ পেয়ে এটা কি হয়েছে? বিভক্তিলোপী সমাস, অর্থাৎ তৎপুরুষ সমাস। তাহলে বিভক্তিলোপী সমাসটা কেমন সমাস হবে? তৎপুরুষ সমাস হবে। এই জাতীয় প্রশ্ন আমরা পরীক্ষায় আসতে দেখেছি। জাস্ট একটা অনুচ্ছেদ যখন তুমি পড়বা তখন আমার পরামর্শ হলো তুমি যে কোনো একটা ভালো বই এটা সাথে রাখতে পারো, তাহলে মানে তথ্য তোমার আর দরকার নেই, আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলে তোমার জন্য ইনাফ। কিন্তু ব্যাপার হচ্ছে যে মানুষ আসলে খুব পরিশ্রম করতে চায় না। আমরা সব সময় কেমন যেন আমাদের একটা জাতিতাত্ত্বিক বৈশিষ্ট্য হচ্ছে কম পরিশ্রমে আমরা অধিক ফল পেতে চাই। সেই কারণে আমাদের সাকসেস রেট কিন্তু অত্যন্ত কম। পরিশ্রম করতে হবে ভাই, মেধা কম বেশি বলে কিছু নাই। পরিশ্রমই সবসময় মেধাবীকে হারিয়ে দিতে পারে। পরিশ্রম করতেই হবে, করতেই হবে এবং করতেই হবে। ঠিক আছে, তাহলে পরিশ্রম করার যে স্ট্যামিনা, পরিশ্রম করার যে শক্তি, যে বুদ্ধিমত্তা, এটাই হচ্ছে মেধা। সঠিক বানান কোনটি এইটাই আমরা বললাম। দেখো, এখানে দুইটা রস্বইকার রয়েছে, নি রস্বইকার, থি দীর্ঘইকার, শি দীর্ঘইকার, থি রস্বইকার, নি দীর্ঘ, এটাই আমরা বলেছিলাম যেটি নিশিথিনি বানানের সঠিক বানান। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আসলে দেখালাম, এটা একটি জাস্ট আমি একটি ডেমো নিলাম যে আমরা আসলে বাংলা ফার্স্ট পার্ট, এখানে তো যৌবনের গান প্রবন্ধের সব অংশগুলো আমরা রাখিনি, তাই কিছু অংশ রেখেছি এবং ওই অংশগুলো কেমন করে আমরা বিশ্লেষণ করব মূল পাঠের সময় এবং তখন প্রশ্নগুলো কিভাবে থাকবে। তুমি এইভাবে পড়ানো, এই স্টাইলে পড়ানো তুমি আর কোথাও অনলাইন এবং অফলাইন এতটা ব্যাপক ও বিস্তৃতভাবে পড়ার সুযোগ, দেখার সুযোগ, চিন্তা করার সুযোগ আমার ধারণা তুমি কোথাও পাবে না। তুমি আরও যাচাই করছো নিশ্চয়ই, তুমি খোঁজখবর নিচ্ছ, তো খোঁজখবর তোমরা নিয়ে দেখো। আমরা দিতে থাকি তোমাদের, দেখি তোমরা ভালো মন্দ তো বোঝো, ভালো মন্দ বুঝে একটা কাজ হয়তো আমাদের করতে হবে, আমাদের যাচাই করতে হবে। আমি বলবো আরও বেশি যাচাই করো। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো একটা আইটেম নিয়ে, যে ওই আইটেম থেকে ওই শুনতে আজকে প্রবন্ধ দেখালাম, হয়তো কখনো কবিতা, একটা কবিতা থেকে প্রশ্ন কেমন আসে একটা কবিতা নিয়ে হাজির হতে পারি, নাটক উপন্যাস থেকে প্রশ্নগুলো কেমন আসে সেটা নিয়ে হাজির হতে পারি, তাই তো? গল্প থেকে প্রশ্ন কেমন আসে, রিটেন টাইপের প্রশ্ন কেমন আসে, এগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে আসতে থাকবো। এই ক্লাসগুলো তোমরা ফ্রি পাওয়া,
এগুলো তোমরা দেখতে থাকো, আসলে নিজেরা থিঙ্ক করো, চিন্তা করো, চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে, তাই তো? হুটহাট করে সিদ্ধান্ত নিলে তুমি হবে না। আর একটা কথা বলি, তুমি কোথাও ভর্তি হও বা না হও, একটা কথাই মনে রাখবা, পড়াশোনার কোনো শর্টকাট পদ্ধতি নেই। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমি দেখেছি তোমরা খুব বেশি শর্টকাটে আসক্ত হও, এবং যে শর্টকাট বলে তোমাদের মনে হয় "ও বাবা কত দারুণ বিষয় বলেছে", এরকম আমি 100 শর্টকাট তোমাকে বলে দিব, তুমি 100 শর্টকাট মনে রাখতে পারবা? কোনটার সাথে কোনটার লেজ মিলায় দেবো তুমি? সবচেয়ে মনে রাখবো, পড়াশোনার সহজ ও সঠিক পদ্ধতি হচ্ছে তুমি মৌলিক পদ্ধতিতে থাকা, ঠিক আছে? তো কে তোমাকে বলছে, কি বলছে, সে এই টপিক সম্পর্কে কতটুকু জানে, এটাও তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? যদি শর্টকাট দিয়ে হইতো, তাহলে এই শর্টকাটওয়ালারা সব এই দেশে বড় 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 ক্যাডার হয়ে যেত, ঠিক আছে? তা সেই শর্টকাটওয়ালারা ক্যাডার হচ্ছে না কেন? কেন হচ্ছে না? এটা এত শর্টকাট নাই, কোনো শর্টকাট নাই, পড়াশোনার কোনো শর্টকাট নেই, মৌলিক ওয়েতে যাইতে হবে। এই সমস্ত শর্টকাট ভুলে যাও তুমি, ঠিক আছে? মনে রাখো, ধরো ভারতের সেভেন সিস্টার 7টা নাম মনে রাখা, তোমার 7টা নামের জন্য আবার আলাদা করে একটা তুমি গল্প পড়বো নাকি? তোমার সোজা যাবা তুমি। এই 7টা হচ্ছে সেভেন সিস্টার্স, এই সেভেন সিস্টার্সের এইটার সাথে এইটা আছে, এইটার সাথে এইটার সাথে, তোমার এটা নাই, তোমার আল্লাহ তাআলা মগজ দেয় না। এই মগজে হচ্ছে পৃথিবীর সমস্ত সুপার কম্পিউটার থেকে তোমার মগজের ক্ষমতা বেশি। মগজটাকে খাটাও, ইনশাআল্লাহ হয়ে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নতুন কোনো টপিক নিয়ে আমি শীঘ্রই আবার হাজির হচ্ছি। সবার জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।